আয়ুষের কথা শুনে চমকে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুকুর পাড়ে স্নান করতে গিয়েছিল আয়ুষ। তারপরেই রীতিমতো কুসুমের সাথে কথা বলতে থাকে। কুসুমের হাত দুটো ধরে আয়ুষ। ঠিক সেই মুহূর্তেই কুসুমের ঠাম্মি এসে বলে, কি হচ্ছে কি? এটা গা। এখানে একবার যদি কেউ এসব দেখে নেয় তাহলে আমাদের বাড়ির মেয়ের দিকে অনেক প্রশ্নচিহ্ন তুলবে। কি ব্যাপার কি? তুমি এসব কি করছো রাজা? এরপর আয়ুষ বলে, ভুল হয়ে গেছে। আসলে আমি তো সেভাবে পুকুরে স্নান করি না, তাই একটু ভয় পাচ্ছিলাম, এই আর কি। কুসুম আমাকে সাহায্য করবে বলে এগিয়ে এসেছিল। এরপরে ঠাম্মি বলে, সে তো বুঝলাম, কিন্তু এটা গা। এখানে এরকম করলে মেয়েদের দিকে খারাপ নজর দেওয়া হয়, সেজন্যই তোমাকে বললাম। এরপরে কুসুম নিজের ঘরে ফিরে যায়। আর অন্যদিকে আয়ুষ ভাবে যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে নিয়ে সে ফিরে যাবে চন্দননগরে। অন্যদিকে কুসুমের ঠাম্মি একজন পুরোহিতের সাথে কথা বলতে থাকেন আর তাকে বলেন, আপনাকে আমরা খুবই বিশ্বাস করি। আপনি একটা কাজ করবেন, আমাকে বলবেন এই যে ছেলেটা আর এই যে তার কুষ্টি, এবার বলুন না যে এর সাথে আমি আমার কুসুমের বিয়েটা দিতে পারবো। এরপর কুসুমের কুষ্টির সাথে আয়ুষের কুষ্টিটা মেলায় আর বলে, এ তো পুরো রাজ্যটুক, এরকম কুষ্টি আমি কোনোদিনও দেখিনি। ওদের যদি বিয়ে হয় ওরা খুব সুখে শান্তিতে সংসার করতে পারবে, কারণ ওদের একেবারে রাজ্যটুকই বলা চলে। আর এটা শোনার পর ঠাম্মি তো খুবই খুশি হয়ে যায় আর বলে, মনের মধ্যে যেটুকু সন্দেহ ছিল সবটাই আপনার কথা শুনে দূর হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ। এরপরই ঠাম্মি ঠিক করে এই ছেলের সাথেই বিয়ে দেবে কুসুমের। এরপর কুসুম তরকারি কাটাকুটি করতে থাকে আর অন্যদিকে ঠাম্মি বলে, আমার খুব ইচ্ছে ছিল যেটা, সেটা অবশেষে পূরণ হতে চলেছে। এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আয়ুষ বোঝার চেষ্টা করে কি হচ্ছে। তখনই ঈশান বলে, আরে ভাইদা, তুই চিন্তা করিস না, সব কিছু রায় তোর দিকেই আসবে, কারণ আমি তোর সম্পর্কে ভিশন পুরো ক্লিয়ার করে রেখে দিয়েছি। এর মাঝখানে ফোন করেছে আয়ুষকে আয়ুষের বাবা আর বলে, কালকে তোর টেন্ডার জমা দেওয়ার আছে, মিটিং আছে, তুমি কাল আসছো তো? এরপর আয়ুষ বলে, হ্যাঁ বাবা, আমি কুসুমকে নিয়ে ঠিক সময় পৌঁছে যাব, তুমি একদম চিন্তা করো না। রাজবাবু বলে, কুসুম আসছে তাহলে? আয়ুষ বলে, কুসুম যেতে না চাইলেও ওকে নিয়েই আমি ফিরবো, সেটা যেভাবেই হোক না কেন। তখন রাজবাবু বলে, ওর তো ফিরে আসাটাও জরুরি, ঠিক আছে, তুমি ওকে নিয়ে এসো। এরপর ইন্দ্রাণী বলে, কি হয়েছে, কুসুম আসছে তো? রাজবাবু বলে, হ্যাঁ আসছে, তুমি চিন্তা করো না। এর মাঝখানে কুসুমকে আয়ুষ বলে, শোনো, তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল সকালবেলায় কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ অনেকগুলো কাজ আছে, কাল টেন্ডার জমা দেওয়ার দিনও আছে। কুসুম বলে, বেশ, তো আপনি চলে যাবেন, আপনার এখানে থাকার কোনো দরকার নেই, আপনি ফিরে যান আপনার বাড়িতে। আর সেটাই তো হওয়া উচিত, যে যার বাড়িতে থাকবে। এরপর আয়ুষ বলে, কুসুম, কেন এইভাবে আমাকে ভুল বুঝছো? কি লাভ পাচ্ছ বলো তো আমাকে ভুল বুঝে? তোমার কি খুব ভালো লাগছে? তোমার কি কোনো কষ্ট হচ্ছে না আমার সাথে এরকম ব্যবহার করে? এরপরে কুসুম আর কোনো কিছুর উত্তর দিতে চায় না। অন্যদিকে কুসুমকে নিয়ে যাওয়ার জন্য আয়ুষ একটা ফন্দি আঁটে, ইচ্ছে করে কাঠের মধ্যে এমনভাবে পাটা ঘষে যে পাটা পুরো কেটে যায়। তখনই কুসুম আসে কাটা জায়গায় মলম দিয়ে দেওয়ার জন্য। এরপর কুসুম আর রাজার এত প্রেম দেখে ঠাম্মি বুঝতে পারে ওদের দুজনের মিল অলরেডি শুরু হয়ে গেছে, আর ওরা দুজন যদি বিয়ে করে তাহলে সুখে শান্তিতে সংসার করতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে? সেই জন্যই রাজার ফটোটা পাঠিয়ে দিয়েছে শঙ্করকে, অর্থাৎ কুসুমের বাবাকে। তখনই কুসুমের বাবা বুঝতে পারে ছবি পাঠিয়েছে তার মাসি আর বলে, কর্তামা, আমার মাসি কুসুমের জন্য একটা ছেলে দেখেছে, তার ছবি পাঠিয়েছে আমার এই ফোনে, একবার দেখুন, তাহলে আপনার মতামতটাও জানতে পারবো। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তাই নাকি? এ তো খুব ভালো কথা, কুসুমের বিয়ে নিয়ে আমার মনের মধ্যেও অনেক বেশি আশা আছে। এরপরেই ঠাম্মি বলে, কুসুম, আমি তোর বিয়ে যার সাথে ঠিক করেছি তার ছবি আমি পাঠিয়ে দিয়েছি শঙ্করকে। কুসুম বলে, ঠাম্মি, তুমি এসব কি করছো? আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তুমি এইসব কাজ করতে পারো না। ঠাম্মি তখন বলে, ওরে, আমি তো তোর ভালোর জন্যই করেছি রে, এইটা বুঝতে পারছিস না?
কুসুম বলে, তুমি আমার ভালোর জন্য যতই করো না কেন, তুমি এটা ঠিক কাজ করনি। ঈশান স্যার, আপনি এক্ষুনি এই ফটোটা ডিলিট করে দেন তো। এরপর ঈশান বলে, থাক না, পাঠিয়ে দিয়েছে যখন, অসুবিধা কি আছে। এরপরে কুসুম বলে, আর একটা কথা জেনে রাখো ঠাম্মি, এরা হলো আমাদের দেবীমার দুই ছেলে, আয়ুষ্মান গাঙ্গুলি আর ঈশান গাঙ্গুলি, যারা কিনা ছদ্মবেশে এখানে আছে। আর এটা শোনার পর তো ঠাম্মির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর বলে, সে কি রে কুসুম, কি বলছিসটা কি? এর মধ্যেই ঈশান ছবিটা ডিলিট করে দেয়, তাই ইন্দ্রাণী গাঙ্গুলি সেই ছবিটা আর দেখতেও পারে না। অন্যদিকে ঈশান বলে, আচ্ছা আমি তো ছবিটা ডিলিট করে দিয়েছি, এবার অন্তত তোমরা একটু শান্ত হও, এরকম বাড়াবাড়ি করলে কি করে হবে বলো তো। ঠাম্মি তখন বলে, আমি তো ভাবতেই পারিনি গাঙ্গুলি বাড়ির দুই ছেলে আমাদের বাড়িতে ছদ্মবেশ নিয়ে থাকবে। সত্যি তো আমরা কতটা অবুঝ ছিলাম, তাই না? এরপরে কুসুম বলে, ছোট সাহেব, আপনি দয়া করে আপনার বাড়িতে ফিরে যান, এই কষ্ট আপনার সহ্য হবে না। আর এই কষ্ট আমি ছোটবেলা থেকেই করে এসেছি, তাই আমার কাছে এগুলো সবটাই গা সওয়া, কিন্তু আপনি পারবেন না। আয়ুষ তখন বলে, শোনো, এসব ছাড়ো কুসুম, তোমার তো একটা জীবনের মোটিভ আছে নাকি? তুমি আমার সাথে চলো, আর কোনো মান অভিমান মনের মধ্যে পুষে রেখো না, তাহলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর ঈশানও সেই একই কথাই বলে। কুসুম তখন বলে, আমি জানি না আমি কি করব, তবে এটুকু জানি যে আমার সাথে আপনার মিল হতে পারে না ছোট স্যার। দেবীমা যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে কিন্তু অনেক কষ্ট পাবেন। একটা বাড়ির কাজের মেয়েকে কখনোই বাড়ির বউয়ের সম্মান ভালোবাসা দেওয়া যায় না। ঠিক তখনই আয়ুষ বলে, তুমি ভুল করছো, তুমি আমাদের বাড়ির কাজের মেয়ে নও, নিজেকে কেন এতটা নিচে নামাচ্ছ তুমি? একদম এই কাজটা করো না। দেখো কুসুম, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু একবার আমার সাথে চলো। কুসুম তো যেতে রাজি হয়ে যায়, আর বলে, যেতে পারি, শুধুমাত্র একটা শর্ত আছে, আর সেই শর্তটা হলো আপনার মন থেকে ওই যেই দুটো চোখকে আপনি ভালোবেসেছেন মুছে ফেলতে হবে। আর আমি খুব শীঘ্রই আপনার মেয়েকে, না আপনার জন্য একটা মেয়েকে পছন্দ করে নিয়ে আসবো, আপনি তাকেই বিয়ে করবেন। এসব শোনার পর আয়ুষ তো রীতিমতো অবস্থা খারাপ করে ফেলে, আর বলে, এসব তুমি কি বলছো? তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কুসুম তখন বলে, না, আমার মাথা একদম ঠিক আছে, আমি শুধু চাই আপনি ভালো মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুন, যেটা কিনা দেবীমা নিঃসন্দেহে মেনে নেবে। কিন্তু এই সম্পর্কটা হলে দেবীমা কখনোই মেনে নিতে পারবেন না। এরপর আয়ুষ কী করবে বুঝে উঠতে না পেরে কুসুমকে নিয়েই বাড়ির পথে রওনা দেবে বলে ঠিক করে। তার মাঝখানেই দেবলীনা একটা চাল চেলে দেয়, ইচ্ছে করে আয়ুষদের যেই ক্রিম ছিল সেটা মুখে মাখার পরেই নাকি সবার মুখে র্যাশ উঠতে শুরু করে দেয়, আর সবাই সেই জন্য কমপ্লেন জানাতে শুরু করে গাঙ্গুলিদের সমস্ত ক্রিমের ওপর। এরপরে আয়ুষ বোঝার চেষ্টা করে কে কী করে কি করলো, কিন্তু এটা যে দেবলীনার চাল সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি আয়ুষ।